প্রথমে এখানে ধন্যবাদ দিতে হবে আপনার স্পোর্টস অ্যাডভাইজারকে, কারণ যেই জিনিস গত ৬-৭ বছরে হচ্ছিল না, উনি এসে ৭-৮ মাসের মধ্যেই আর কি ব্যাপারটাকে প্রস্তুত করে দিলেন। তো এখন এনএসসিকে এই জিনিসটা যেহেতু সে বাফুফেকে হেল্প করছে, এখানে অ্যাডিশনালি বেশ কিছু জিনিসপত্র এনএসসিকে হেল্প করতে হবে। কারণ একটা ইন্টারন্যাশনাল ম্যাচ অর্গানাইজ করার আগে আপনাকে যেটা করতে হবে যে ইন্সপেকশন তো করতেই হবে। এখানে এএফসিরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো কিনা স্টেডিয়াম সেফটি অ্যান্ড সিকিউরিটির ক্ষেত্রে পড়ে। তো এখন এএফসির হয়তো একটা ইন্সপেকশন হতে পারে, কারণ স্টেডিয়ামের পুরো আপনার ধরেন স্ট্যান্ড বলেন, রুমস বলেন, এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। তো আবার দেখবে হয়তো। আর একটা জিনিস যেটা এনএসসিকে খুব হেল্প করতে হবে বিএফএফকে, সেটা হচ্ছে যে এরকম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার আগে 2 দিন আগে স্টেডিয়াম পুরো বুঝিয়ে দিতে হয় বিএফএফের কাছে এবং ম্যাচ কমিশনার আসে। এবং যে জিনিসটা হয় যে এখানে যে স্টেডিয়াম তো না, স্টেডিয়ামের সাথে কিন্তু আপনাকে শপিং কমপ্লেক্সও কিন্তু দেখতে হবে, কারণ অনেক দোকান আছে। এখন যে জিনিসটা হয় যে এরকম ইন্টারন্যাশনাল ক্ষেত্রে স্টেডিয়ামটাকে বলে ক্লিন স্টেডিয়াম। ক্লিন স্টেডিয়াম মানে সেখানে কোনো ব্র্যান্ডিং, কোনো প্রকার অন্যান্য কোম্পানির লোগো থাকতে পারবে না। আচ্ছা, তো এখন এনএসসিকে এই জিনিসটা বাফুফেকে হেল্প করতে হবে যাতে সবটুকু জায়গায় সব রকমের ব্র্যান্ডিংগুলো ঢেকে যায়। তার কারণ হচ্ছে একটা মজার গল্প বলি আপনাকে, যে ইস্ট বেঙ্গল কয়েক মাস আগে হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগের একটা ম্যাচ খেলার জন্য যুব ভারতীয় স্টেডিয়ামে খেলছিল। তো ওইখানে আবার আইএসএল এর অনেক ব্র্যান্ডিং ছিল, দুইটা ডিফারেন্ট টুর্নামেন্ট। এখন তারা করেছিল কি, তারা কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিল এবং বাতাসে এসে সেই কালো কাপড় উড়ে যায়। ম্যাচ কমিশনের চোখে যেটা পড়ে, সঙ্গে সঙ্গে তাদের ইস্ট বেঙ্গলকে ফাইন করে। তো সেটা কিনা বিভিন্ন পত্রপত্রিকায় আসছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে এবং এনএসসিকে বাফুফেকে হেল্প করতে হবে যাতে এই সব ব্র্যান্ডিংগুলো যাতে ঢেকে যায়। তাহলে এই যে ধারণ ক্ষমতার লোক এবং এই যে এত আমাদের একটা ঐতিহ্যবাহী একটা স্টেডিয়াম, এইখানে আর কি খেলাটা ভালো হবে। বাট ওইটাই যে এখানে দর্শক আসবে অনেক, কিন্তু ওই যে মাঠ থেকে একটু দর্শকের দূরত্ব, এই জিনিসটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং প্লেয়াররা নতুন আবার এই সার্ফেসে খেলবে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো সব দিকে একটু হেল্প করলে আই থিঙ্ক খেলাটা এখানে ভালো হবে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হাতে, যদি হিসেব করি খুব বেশি সময় নেই প্রিপারেশনের জন্য। একই সাথে প্রিপারেশনটা তো বাংলাদেশ দলের জন্যও, কারণ অনেক বছর এই মাঠে খেলা নাই। এই মাঠটা যেমন সিঙ্গাপুরের জন্য নতুন হবে, বাংলাদেশের জন্য ইকুয়ালি আসলে নতুন। কতদিন আগে আসলে রেডি পেলে বা এখানে প্র্যাকটিস করার সুযোগ পেলে, আমরা যে জিনিসটা দেখেছি শিলংয়ে, যে বাংলাদেশকে আসলে মূল মাঠই দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি একদিনে, খুব সম্ভবত এএফসি নিয়ম একদিন দেওয়া হয় সেই দিক থেকে, কিন্তু বাংলাদেশ যেহেতু হোম টিম সেই সুযোগটা তো তারা নিশ্চয়ই নেবে। কয়দিন আগে পেলে সুবিধা হয় এবং একই সাথে স্টেডিয়াম তো শুধু ফিল্ড রেডি বা ওই যে আপনি আশেপাশের যে ব্যাপারগুলো বলছেন সেগুলো ছাড়াও আরও কিছু কোর এলিমেন্ট আছে, সেগুলো ফুলফিল করতেও তো একটা সময়ের ব্যাপার আছে। ড্রেসিং রুম আছে, কম বক্স আছে, লকার রুম, মানে অনেক কিছু। একটা ফুটবলের একটা স্টেডিয়াম অন্যরকম একটা ব্যাপার। কতদিন আগে আসলে রেডি হয়ে দিয়ে দেওয়া উচিত? আমি তো বলবো যে আমাদের যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটা হচ্ছে 29শে মেতে সম্ভবত শেষ হবে। আমি তো বলবো যে 30 তারিখ থেকেই আর কি মাঠটা একবারে বুঝিয়ে দেওয়া উচিত এবং দরকার পড়লে তার 1-2 দিনের রেস্ট হয়তো প্লেয়ারদের লাগবে। তারপরে 1 তারিখ থেকে আর কি প্লেয়ারদের আসলে এই মাঠে প্র্যাকটিস করতে শুরু করা উচিত। তার কারণ হচ্ছে যেটা বললেন আপনি, যে এই মাঠ নতুন পুরো সারফেস, অ্যাডাপশনের ব্যাপার আছে। প্লাস আপনি যদি খেলা দেখেন 10 জুন, আপনি যদি বাংলার মাস হিসেবে দেখেন তাহলে জ্যৈষ্ঠ মাসের একবার শেষের দিকে, সো বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। সো ড্রেনেজটা আপনাকে খেয়াল রাখতে হবে যে যদি বৃষ্টি পড়ে তাহলে মাঠের অবস্থা কি হবে। তো এইসব জিনিসগুলো সব সময় একটা প্রতিবন্ধকতা থাকবে ফুটবলে, কিন্তু যে জিনিসটা যে ফুটবলে সবাই সবসময় প্রোঅ্যাক্টিভলি কাজ করে, আমাদের পুরো স্টেডিয়ামটাকে নিয়ে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে যাতে 10 জুনে কোনো সমস্যার সম্মুখীন আমরা না হই ম্যাচ কমিশনার আসার সময়। তো এই রাখতে হবে, এখন থেকে কাজ করতে হবে, শেষ মুহূর্তের জন্য কোনো কিছু রেখে দিলে হবে না আসলে।